প্রোপাগান্ডা চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে, ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন মহল, বলেছেন তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনে শরিক সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। জুলাই গণহত্যার জন্য ক্ষমা চাওয়া আর বিচারের আগে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অবিলম্বে ফ্যাসিস্ট ও তার দোসরদের আইনের আওতায় আনার দাবি বিএনপি। পতনের 6 মাস না যেতেই কিভাবে কর্মসূচি দেয় আওয়ামী লীগ, প্রশ্ন সার্জিসের। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবি নয়াদিল্লি সীমান্ত সম্মেলনের মূল এজেন্ডা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুদেশের অসম চুক্তি নিয়ে আলোচনার আশা। পিলখানায় বর্বর হত্যাকাণ্ডে জড়িত সাজাপ্রাপ্ত সৈনিকদের নিরপরাধ দাবির মাধ্যমে বিভ্রান্ত করা হচ্ছে জাতিকে, অভিযোগ শহীদ সেনা পরিবারের সদস্যদের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের পথ মসৃণ নয়। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, ষড়যন্ত্র করছে বিভিন্ন মহল। গণতান্ত্রিক আন্দোলনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে বড় দল হিসেবে সবচেয়ে বেশি দায়িত্ব বিএনপির। 31 দফা বাস্তবায়নই হবে অতীতের নির্যাতন নিপীড়নের প্রতিশোধ। যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলায় 31 দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন SM ফয়েজ। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিভিন্ন মহল। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলি তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেই মানুষগুলো, কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো? এটি একটি আস্থার বিষয়। আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের উপস্থিত সকলের। যারা উপস্থিত নেই, যার গায়ে একবার সিল লেগেছে বিএনপি, সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা। শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য নয়, দেশ ও জনগণের জন্য 31 দফা দেওয়া হয়েছে। সামনের পথ মোটেও মসৃণ না। একটু আগেই বলেছি, বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছেই। অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার, চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা প্রত্যেকেই ভুক্তভোগী। কি বিষয় সেটি? বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, পুলিশের প্রশাসন ব্যবস্থা বলেন, সবকিছু ভেঙে চুরে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। কাজেই যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে, এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। জনগণের আস্থা ধরে রাখতে মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। প্রথমত নিজের ঘরকে ঐক্যবদ্ধ রাখতে হবে, বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং জনগণের আস্থা নষ্ট হয় এরকম কোনো ব্যবস্থা যেমন করা যায়, এরকম কোনো কাজ যেমন করা যাবে না। একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের এই 31 দফা শুধু বিএনপির 31 দফা না, আমাদের এই 31 দফা সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের 31 দফা। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কোনো নেতাকর্মীর কারণে জনগণের আস্থা নষ্ট হলে তার দায় নেবে না বিএনপি। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আবারও বলেন, ডিসেম্বরে সম্ভব না হলে আগামী বছরের জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতা সরাসরি জুলাই হত্যাকাণ্ডে জড়িত। হত্যাকাণ্ডের অনুশোচনা না করে ৩,০০০ পুলিশ মারা গেছে বলে মিথ্যাচার করছে দলটি। তাই আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে সরকারের অবস্থান কঠোর বলে জানান তিনি। শেখ হাসিনা নিজেই ডাইরেক্টলি অর্ডার দিয়েছেন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, মানে গুমের এবং কিলিংয়ের। যেই পার্টি দেখেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে, তো তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন, তারা আরও মিথ্যা কথা বলছে যে ৩,০০০ পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। তিনি বলে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ সমস্ত রিফর্ম কমিশনের রিপোর্ট পাওয়া যাবে। এর উপর ভিত্তি করে নির্বাচনের সিদ্ধান্ত হবে। আমরা দুটো ডেট দিয়েছি। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয়, সেক্ষেত্রে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে। আর একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না, আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে সেক্ষেত্রে আরও 6 মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে, মানে জুন 2026-এর মধ্যে হতে পারে। এইটার ব্যাপারে বারবার আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার এটা বলেছেন। এখন ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা তাদের কথা বলছেন। সরকার গণমাধ্যম কর্মীদের এক্রিডিটেশন কার্ডের জন্য নতুন নীতিমালা করতে যাচ্ছে। এজন্য সরকারের কিছু প্রস্তাবনাও দেন। ব্যবসা বাণিজ্য নিয়ে সিপিডির মন্তব্যের সমালোচনা করেন প্রেস সচিব শফিকুল আলম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দল গঠন করে নির্বাচিত হবার জন্য যদি সরকারের সব শক্তিকে ব্যবহার করা হয়, তাহলে 5 আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একনায়কতন্ত্র যেন আর ফিরে না আসে, সেজন্য ঐক্যমতের বিকল্প নেই। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, দিন শেষে ব্যক্তি বা দল নয়, বাংলাদেশকে জিততে হবে। আরও বলেন, বাংলাদেশের বিচারের মাধ্যমে নির্ধারিত হোক আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের বিষয়ে। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তার যৌক্তিকতা জনগণের কাছে স্পষ্ট করতে হবে সংশ্লিষ্টদের। মহান মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতার সমকক্ষ অন্য কিছু রাখার বিষয়টি বিস্তর আলোচনার দাবি রাখে। এ বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন বিএনপির এই নেতা। রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয়, সেটা আমরাও স্বাগত জানাবো, জনগণও স্বাগত জানাবে। আসুক। এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে তাহলে? এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যা হলেও এখনও কেন বিচার হচ্ছে না, প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবিলম্বে ফ্যাসিস্ট ও তার দোসরদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মিরপুর 10 এলাকায় নিহত বিএফ শাহীন কলেজের ছাত্র আহনাফের পরিবারের সদস্যদের সাথে দেখা করে রুহুল কবির রিজভী কথা বলেন। তিনি অভিযোগ করেন, গত 17 বছর জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে হাসিনা সরকার। জুলাই আগস্ট আন্দোলনে সেই নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি ছাত্র জনতা সহ সাধারণ মানুষও। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ জনগণকে স্বস্তি দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারছে না সরকার। তরুণদের চিন্তা ভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রদর্শনী পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, তরুণরা নেতৃত্ব না দিলে আগামী 1 দশকেও স্বৈরশাসনের অবসান হতো না। এ সময় তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সার্জিস বলেন, অভ্যুত্থানের পর চিন্তাভাবনার দিক থেকে একটা বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে। তরুণরা যেভাবে চায় সেভাবে তথাকথিত রাজনীতিবিদরা ভাবছেন না। কে মানুষের জন্য ভালো, কে দেশের জন্য ভালো, রাজনীতিবিদরা ভাবেন না। পড়াশোনা ছেড়ে শিক্ষার্থীদের আর রাজপথে নামার দরকার নেই বলে মনে করেন তিনি। সরকার পতনের 6 মাস যেতে না যেতেই
আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় তা নিয়েও প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক। আমরা আমাদের জায়গা থেকে এই একটা বিশাল জেনারেশনাল গ্যাপ দেখতে পাচ্ছি। আমরা যেভাবে ভাবি চাই এভাবে কেন জানি যারা তথাকথিত রাজনীতি করে এসেছেন, যেই দলেরই হোক না কেন, যাদের সাথে আমাদের বয়সের একটা বড় পার্থক্য রয়েছে, চিন্তার বড় পার্থক্য রয়েছে, তারা আমাদের মতো করে এখনো ভাবছেন না। এবং সবচেয়ে দুঃখজনক, অভ্যুত্থানের পরবর্তী সময়েও তাদের এই ভাবার যে একটা ভিতর থেকে একটা চাহিদা আসা উচিত, সেটা এখন পর্যন্ত আসেনি। ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে, তবে সাময়িক সময়ের জন্য হলেও আমাদের ইয়াং জেনারেশনকে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে হবে। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে পাচার হওয়া $234 বিলিয়ন ফিরিয়ে আনার লক্ষ্যে সম্পদ শনাক্তকরণে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরস এবং প্রেসিডেন্ট বিনাইফার নওরোজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই সহায়তা চান। অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনের প্রচেষ্টা, লুটপাট করা সম্পদের সন্ধান, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয় বৈঠকে। প্রধান উপদেষ্টা নজিরবিহীন ছাত্র নেতৃত্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের খবর ফাউন্ডেশনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আরও উদ্যোগ নেয়ার আহ্বান জানান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, গত সরকারের আমলে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সমর্থন না থাকলে ব্যাংকগুলো থেকে লুটপাট করার সম্ভব হতো না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও অভিযোগ করেন, সর্বোচ্চ পর্যায়ের সমর্থনে ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে। বলেন, সর্বত্র ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতি কমাতে হবে। তবে প্রযুক্তির দুর্বলতার কথা বলতে গিয়ে তিনি বলেন, এই কারণে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়েছিল। পাসপোর্ট ব্যক্তির কাছে পৌঁছে যাবে এমন ব্যবস্থা করতে পারলে এ নিয়ে দুর্নীতি কমবে বলে মনে করেন তিনি। ইটালি যাওয়ার ক্ষেত্রে শুধু বিমান ভাড়া ছাড়া কোনো টাকা লাগার কথা নয় জানিয়ে তিনি বলেন, দালালরা এক একজন লোকের কাছ থেকে 14-15 লাখ টাকা নেয়। সমন্বিত সত্যায়ন ব্যবস্থা চালুর ফলে মানুষের দুর্ভোগ কমবে বলে মনে করেন তিনি। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি। এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে। পত্রপত্রিকায় উঠেছে, সবাই বলা বলি করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কারণ একটা ভালো ব্যাংক থেকে সমানে খারাপ ঋণ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সর্বোচ্চ পর্যায় থেকে যদি তাদের প্রতি সমর্থন না থাকতে পারে, সম্ভবত রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থনীতি ও রাজনৈতিক সংস্কার একই সমান্তরালে হতে হবে বলে মত গবেষণা প্রতিষ্ঠানটির। টেকসই অর্থনীতি ও বিনিয়োগের স্বার্থে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর তাগিদ দিয়েছে সিপিডি। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। অর্থ পাচার, খেলাপির উচ্চ মূল্যস্ফীতি, 3 বড় চাপ সামাল দেবার সাথে অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। যদিও জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষের প্রত্যাশা পাহাড় সমান, এমন প্রেক্ষাপটে 2024-25 অর্থ বছরের হালনাগাদ তথ্য তুলে ধরতে রাজধানীর সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে গবেষণা সংস্থাটি। শাসনতান্ত্রিক জনপ্রশাসনগত কাঠামো একটা এক দল জনগোষ্ঠীর কাছে ছিল এবং তারাই সেটাকে নিয়ন্ত্রণ করত। এখন অন্তর্বর্তীকালীন সরকার এসে কিছু কিছু জায়গায় পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু আপনি কতখানি ছেকে তুলবেন, তাহলে তো হয়তো কিছুই থাকবে না। এটা একটা আরও বিষয় হচ্ছে যে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে তো পরিচালনাও করতে হবে কার্যক্রম। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমানের মতে, সাধারণ মানুষের জীবনযাত্রা চিন্তা করে এ মুহূর্তে কর বৃদ্ধিতে আইএমএফের চাপ গ্রহণযোগ্য নয়। সর্বনিম্ন কর জিডিপি, রাজস্ব জিডিপির হার, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার কারণ আমরা সবসময় বলেছি যে এটার ফলে যেটা হচ্ছে, আমরা একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে আমরা চলে যাচ্ছি। আইএমএফ যেটা বলছে 15% ফ্ল্যাট ভ্যাটের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা গ্রহণ করা হলো এমন একটা সময় যখন নাকি উচ্চ মূল্যস্ফীতির চাপে সবাই গত 3 বছর ধরে মোটামুটি হিমশিম খাচ্ছে। সংস্কারের সাথে দেশে গণতান্ত্রিক ধারা ফেরার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।
কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না। আর অর্থনৈতিক সংস্কার এটা সমান্তরালভাবে হতে হবে, তবে যত দ্রুত সম্ভব আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে আমরা যদি একটা সমঝোতায় আসতে পারি যে পরবর্তীতে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সংস্কারগুলি এখন করা হচ্ছে সেটাকে আমরা অব্যাহত রাখব। সংস্কারের মাধ্যমেই যে কাঠামোগত পরিবর্তন কিংবা প্রাতিষ্ঠানিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলো করতে গেলেও খুব একটা এগোতে পারবে না। সেজন্য নির্বাচন ছাড়া উপায় নেই এবং এটা সবার সাথে আমরাও বলছি যে নির্বাচন এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়িভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দায়িত্ব নেবার 6 মাস পরও জনজীবনে স্বস্তি আনতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য হাসিনার সরকারের ভুল নীতিকে দায়ী করছে সিপিডি। জায়গা থেকে ভ্যাট কালেকশন করা হয়। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্ত হত্যাসহ নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের উপর বিএসএফ বা ভারতীয় নাগরিকদের গুলি চালানো বা কাউকে আহত করা বন্ধের বিষয়ে আলোচনা হবে বিজিবি ও বিএসএফ এর বৈঠকে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদক তৈরি করে, সেখানে তারা ফেন্সিডিল তৈরি করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। তারা ফেন্সিডিলগুলো ওষুধ হিসেবে বানাচ্ছে বললেও আসলে তা মাদক হিসেবে বানানো হয়। ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না। এটা অনেক সময় দেখা গেছে যে বিএসএফ কর্তৃক এবং তাদের যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষি কাজ করার সময়। এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। এই পর্যন্ত প্রায় তাদের সাথে 4টা চুক্তি হয়েছে। 2010 সালে যে একটা চুক্তি হয়েছে, কি ওই চুক্তিতে কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি। এইগুলি কেন তো বাতিল যেন করা হয়, এই জন্য তাদের আমরা বলবো, মানে একবার আমরা বাতিল করে দিলাম বলবো না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের 150 গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই পক্ষের অনুমতি নিতে হয়। এগুলো একপাক্ষিকভাবে করার নিয়ম নেই। উন্নয়নমূলকভাবে একটি মসজিদ বা মন্দির করতে হলেও দুই দেশের সম্মতি প্রয়োজন। আগামীতে কিছু করতে হলে যেন তারা সম্মতি নেয়, এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে আসন্ন বৈঠকে। সীমান্তে 150 গজের ভিতরে অনেক সময় কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে। ডেভেলপমেন্ট কাজ যদি করতে হয় তো আমাদেরও হয়তো একটা, যেহেতু জানেন যে বর্ডারটা একেবারে মানে অনেকের ঘরের পাশ দিয়ে চলে গেছে, এইসব ক্ষেত্রে কিছু করতে হলে কিন্তু একজন আরেকজনের অনুমতি নিতে হয়। এগুলি একজন আরেকজনের অনুমতি নিয়ে করতে হয়। এইটা যেন অনুমতি নেওয়া করে, এই ব্যাপারে আলোচনা হবে। বাংলাদেশের যে নদী আছে, এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয়, এটার ব্যাপারে আলোচনা হবে। এই পানি চুক্তি বাস্তবায়ন কিভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে। এছাড়া আগরতলা থেকে আখাউড়ার দিকে বর্জ্য পানি প্রবাহিত হয়, এরকম 4টি খালে পানি শোধনাগার স্থাপনের বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আলাদা হবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পিলখানায় বর্বর হত্যাকাণ্ডে জড়িত সাজাপ্রাপ্ত খুনি সৈনিকদের নিরপরাধ দাবি করে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মনে করেন শহীদ পরিবারের সদস্যরা। 15 বছর পরে প্রকৃত খুনিদের আড়াল করা হত্যায় জড়িত বিডিআর সদস্যদের ঢালাও জামিন দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারা। শহীদ পরিবার ও বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা বলেন, খুনিদের নিরপরাধ দাবি করা শুধু বিচারহীনতার সংস্কৃতি চালু করার নয়, ছাত্র জনতার সরকারকে প্রশ্নবিদ্ধ করারও অপচেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পিলখানা হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের নিরাপদ দাবি করে আন্দোলন হয়। এই প্রেক্ষিতে জামিনে মুক্ত হন সেই সময় সাজাপ্রাপ্ত বেশ কিছু বিডিআর সদস্য।
এই ঘটনার প্রতিবাদে এবার পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের নিরাপরাধ দাবির প্রতিবাদ জানিয়েছে পিলখানা হত্যায় শিকার 57 সেনা কর্মকর্তার শহীদ পরিবার সহ বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। বুধবার মহাখালী রাওয়া ক্লাবে পিলখানায় সৈনিকদের নৃশংসতার স্মৃতিচারণ করেন নির্যাতনের শিকার শহীদ পরিবারের সদস্যরা। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে বিডিআর কারণে যে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত সৈনিক এবং তাদের পরিবাররা গত 15 বছর কোনো দাবি নিয়ে আমরা তাদেরকে মাঠে আসতে দেখিনি, কিন্তু আজ তারা সম্পূর্ণ অযৌক্তিক দাবি নিয়ে বিপথগামী সৈনিকদের নিরপরাধ দাবির আন্দোলনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে এবং বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপচেষ্টা করছে বলে আমরা মনে করছি। তো যারা এত নিরপরাধ আজকে আপনারা বলে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, যারা এত নিরপরাধ, যাদের এত বিবেক, তারা সেদিন মুখ ঢেকে আমাদেরকে মারতে আসছিল কেন? কি কারণে মনে হলো আপনাদেরকে যে আপনাদের মনে হলো যে তারা নিরপরাধ? আমাকে বলেন কিভাবে করে তারা নিরপরাধ হয়? এতগুলো মানুষ, আপনারা বলতে পারেন এতগুলো মানুষ কি খুন করেছে? না, এতগুলো মানুষ খুন করেনি। তবে একটা মানুষ ছাড়া, একমাত্র সুবেদার মেজর নুরুল ইসলাম ছাড়া একটা মানুষ তারা প্রতিবাদ করেনি। যারা কিনা এই মুহূর্তে জেলে আছে তারা তো কোনোভাবেই ইনোসেন্ট না। এবং এই যে ঢালাওভাবে বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটা কি ধরনের কথা? দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখবো যে কোনো ইউনিফর্ম পরা সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, অস্ত্রধারী সশস্ত্র ট্রেনিংধারী লোককে নিরীহ বলা যায় কিনা? এই যে বর্বরতা শুধু মারেনি, লাশের উপর বেয়োনেট চার্জ করেছে, চোখের মধ্যে বেয়োনেট চার্জ করেছে। কাদের করেছে ওরা কিন্তু চিনত না। সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা আবারও স্মরণ করিয়ে দেয় 2009 সালে 25 ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড সহ নারী, শিশু, বৃদ্ধদের প্রতি সৈনিকদের বর্বরতার কথা। পর্যাপ্ত প্রমাণ ও শহীদ এবং বেঁচে ফেরা অফিসারদের পরিবার সাক্ষীর ভিত্তিতে সিভিল কোর্ট ও বিডিআর কোর্টে বিপথগামী জওয়ানদের দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়। বিডিআর আর কোর্টের সাজা নিয়ে প্রশ্ন করা মানে দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের তথা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা। অতএব অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বিপথগামী জওয়ানদের নিরপরাধ বলার কোনো সুযোগ নেই এবং যারা সাজা পেয়েছেন তাদের মুক্তির দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। তাই আমাদের একান্ত দাবি, সাজাপ্রাপ্ত অপরাধীদের প্রাপ্য সাজা অবিলম্বে কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করত বাহিনীটিকে কলঙ্ক মুক্ত করা হোক। এই হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এর পিছনে পরিকল্পনাকারী, মদতদাতা, সহায়তাকারী সহ হত্যাকাণ্ডে অংশ নেয়া সৈনিকদের বিচার নিশ্চিতের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জামিনে বের হয়ে আবারও হত্যা, দখল আর চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে শীর্ষ সন্ত্রাসীরা। আতঙ্কিত সাধারণ মানুষ। অপরাধ বিশ্লেষকরা বলছেন শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি দেওয়ার আগে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর নাজুক পরিস্থিতি বিবেচনায় নেওয়া জরুরি ছিল। দায় সরকারকে নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 10 জানুয়ারি এলিফ্যান্ট রোডে মার্কেট নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। অভিযোগ ওঠে এর পেছনে হাত রয়েছে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন এবং ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের। 2 জানুয়ারি মিরপুর জুট ব্যবসায়ীকে কেন্দ্র করে বোমা ফাটায় সন্ত্রাসীরা, আহত হয় 2 ব্যবসায়ী। এরকম আরো অসংখ্য জমি, ফ্ল্যাট দখল, চাঁদাবাজি, খুনোখুনিতে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের জড়িত থাকার প্রমাণ রয়েছে। গেল বছর 5 আগস্টের পর জামিনে কারাগার থেকে বের হয়েছে তারা। শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে পাওয়া নানা অভিযোগ স্বীকারও করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন দায় রাষ্ট্রকেই নিতে হবে। রাষ্ট্রের পুলিশ আছে, রাষ্ট্রের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছে, বিজিবি আছে, আনসার আছে, তার আদালত আছে, তার সমস্ত মেকানিজম আছে। সেটা তো আমার নাই। এটা আমি তো ট্যাক্স দিচ্ছি সরকারকে, সেই জন্য। তা আপনি কাজ না করলে তো আমি কেন ট্যাক্স দিচ্ছি? জামিনে মুক্ত হওয়ার পরে তারা যে অপরাধ কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা, মাদক,
অস্ত্র বাণিজ্য কিংবা আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, এই প্রসঙ্গগুলোতে তাদের কারো কারো যে আবার অপরাধমূলক যে দৌরাত্ম্য বা তৎপরতা আমরা যেভাবে দেখছি, তার মানে এটা একদম স্পষ্ট যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কোনো নজরদারির মধ্যে রাখতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাড়তি চাপ ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। এই ধরনের পরিস্থিতিতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে দায় দিলেই হবে না, বরং তাকে সহযোগিতা করার যেরকম প্রশ্ন আছে সেটা আইন অঙ্গন থেকে বাস্তবতা বুঝে সহযোগিতা করা, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সহযোগিতা করা। একদম সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে যদি আপনার সদিচ্ছা থাকে তাহলে সেটা বাস্তবায়ন করাটা কঠিন। সেই বাস্তবায়নটা কিভাবে করবেন সেটাও কিন্তু আপনাকে পরিকল্পনা অনুযায়ী করতে হবে। আমরা জানি যে জামিন দেওয়ার ক্ষমতা আদালতের আছে, কিন্তু একজন শীর্ষ সন্ত্রাসী যার নামে অনেকগুলো মামলা, তো তিনি জামিনে কিভাবে মুক্ত হন? তাহলে পরে এখানে সরকার পক্ষের আইনজীবীরা কোথায় থাকেন? এমন বাস্তবতায় 3 সেপ্টেম্বর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্ত হয় রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। তার বিরুদ্ধে রয়েছে 13টি মামলা। 14 আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয় সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন। তার বিরুদ্ধে রয়েছে 30টির বেশি মামলা। 13 আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্ত হয় আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। 10টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। 12 আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি মেলে ফ্রিডম রাসু ও পিচ্চি হেলালের। দুজনের বিরুদ্ধে আছে 21টি মামলা। একই দিন মুক্তি পেয়েছে টিটন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলা খ্যাত অমর একুশে গ্রন্থমেলার বাকি মাত্র 2 দিন। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবারের অমরের একুশে বইমেলা আগের যে কোনো সময়ের চেয়ে উৎসবমুখর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। গভীর মনোযোগী নির্মাণকর্মীদের ব্যস্ততা বিরামহীন। অমর একুশে গ্রন্থমেলা বলে কথা, তাই বেশ আন্তরিকতা নিয়েই সময় মতো শেষ করতে চান বিশাল এই কর্মযজ্ঞ। 8 দিন এমনই পাই, 7 দিন 8 দিন এমন সময় পাই, এর ভিতরে এই কাজটা শেষ করতে হয়। এরপরে এটা শুরু হয় 20-এর পরে কোনো সময় দেখা যায় 20 তারিখে, 22 তারিখও হয় বা 23 তারিখও হয়ে যায়। এরপর থেকে তাহলে অনলাইনে আমরা সময়টা পাই হয়তো মনে করেন 7 দিন কি 8 দিন। মাঝখান থেকে আমি 7-8 বছর প্রায় গ্যাপ আসিল, আসি নেই। এরপরে আবার এই 4-5 বছর জড়িত আসা যায়। আগে 15-16টা কাজ করতাম, এবার হয়তো মাত্র 7টা কাজ করি। আমরা সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত করি। এমনি মেলা সিজনের বাইরে আমরা কাজ করি হলো আমরা যাত্রাবাড়ি বিভিন্ন জায়গায় আমরা কাজ করি কন্ট্যাক্টে। ছাত্রনাগরিক অভ্যুত্থান পরবর্তীতে এবারের বইমেলার আয়োজনেও রয়েছে নানা দিক থেকে ভিন্নতা। মেলা প্রাঙ্গণের সাজসজ্জার পাশাপাশি বিগত দিনে যে সকল প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিতে পারেনি, এবার তাদের থাকছে সরব উপস্থিতি। আমরা আশা করি, প্রত্যাশা করি দ্রুত সময়ের মধ্যে বাংলা একাডেমি তার এই যে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত শেষে মানুষের জন্য 1 তারিখে মেলাকে উন্মুক্ত করতে পারবে এবং পরিবেশটা খুবই স্বাচ্ছন্দ্যবোধ হবে। দেশের জনগণ এখানে আসতে পারবে, বই কিনতে পারবে এবং পরিবেশটা অনেক সুন্দর এবং সাবলীল হবে, এটা আমরা প্রত্যাশা করি। এবার আমরা খুশি যে আমরা আমাদের স্টল পেয়েছি। আসলে আমাদের গার্ডিয়ান পাবলিকেশনটা হচ্ছে ইসলামিক মূল্যবোধ এবং ইসলামিক ধারার একটা পাবলিকেশনস। এই পাবলিকেশনসকে তার কখনো এই আওয়ামী ফ্যাসিস্ট বা রেসিজম কখনো এটা ওরা করেনি, ওরা অ্যাকসেপ্ট করেনি। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান 2 চত্বরে থাকছে মেলার আয়োজন। সময় কম থাকলেও এর মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করার আশা করছেন সংশ্লিষ্টরা। তারা যে আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লবটা ঘটিয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হবে আমরা মনে করি। কেননা যদি আমাদের ছাত্ররা যদি এই সংস্কৃতিকে ধারণ করে, এই মেলাটা অবশ্যই ভালো হবে, আমরা বিশ্বাসও করি। ফ্যাসিস্ট হটানোর পর যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরেই প্রথম মেলা, এই মেলায় আমরা দেখতে পাচ্ছি যে বহুমুখী মানুষের উৎসব মুখর পরিবেশে মেলাটি উদযাপিত হবে এবং স্টল বানানোর যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যথাসময়ে সম্পন্ন হবে। এবারের অমর একুশে গ্রন্থমেলার বিভিন্ন স্থাপনায় থাকছে জুলাই বিপ্লবের প্রতীকী উপস্থাপনা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, রাতারাতি বড় হওয়া ঋণ নির্ভর কিছু প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে। ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে চরম বৈষম্যের কারণে এমনটা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বুধবার বিকেলে অর্থনৈতিক সুমারি প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
শুমারির প্রতিবেদনে বলা হয়, এক দশকে দেশের অর্থনীতিতে উৎপাদনশীল খাতের অবদান কমে 15% দাঁড়িয়েছে। দেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণও কমেছে। প্রতিবেদনে আরও বলা হয়, দেশে অর্থনৈতিক ইউনিট বেড়ে 1,18,00,000 টাকা ছাড়িয়েছে, যার 70%ই গ্রামের। এই অনুষ্ঠানে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, কিছু প্রতিষ্ঠান এখন একেবারেই মূলধন শূন্য হয়ে পড়েছে। গরিব শিক্ষকদের সঞ্চয়ের টাকা যোগ সাজসের মাধ্যমে দুর্বল ব্যাংকে রাখায় তারা বিপদে পড়েছেন বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। এই অর্থনীতি পেলাম, এখানে হাজার 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 কোটি টাকা ব্যাংক থেকে চলে গেছে। কতগুলো ব্যাংকের সম্পূর্ণ এটা কোনো হিসাবও করা যায় না, কিছুই নাই। ব্যবসা বাণিজ্যের কতগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে। বড় বড় নামকরা শিল্পগোষ্ঠী, আসল নামকরা না, এরা হলো রাতারাতি বড় হওয়া, ধনী হওয়া যে শিল্পগোষ্ঠী, এদের হিসাব করে এদের তো এখন অচল হয়ে যাচ্ছে। তাদের শ্রমিকরাই আন্দোলন করছে। তাদের আর্থিক হিসাব থেকে দেখা গেল যে কিছুই নাই। সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এবং তাদের স্ত্রীদের বিরুদ্ধে পৃথক 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দুদকের মুখপাত্র মোহাম্মদ আখতারুল ইসলাম। সংস্থাটি জানায়, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভুর বিরুদ্ধে অবৈধ উপায়ে 5,41,00,000 টাকার সম্পদ অর্জন এবং 16টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকা লেনদেনের অভিযোগে একটি মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া ধীরেন্দ্রনাথ শম্ভুর স্ত্রী পার্বতী দেবনাথের বিরুদ্ধে 2 কোটি টাকার সম্পদ অর্জন, 7টি ব্যাংকে 8 কোটি টাকা লেনদেন করায় পৃথক মামলা দায়ের করা হচ্ছে। এদিকে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 2,70,00,000 টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। পাশাপাশি আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী মনোয়ারা বেগম সহ 7 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স থেকে 1,47,00,000 টাকা আত্মসাতের অভিযোগে পৃথক আরেকটি মামলা করেছে প্রতিষ্ঠানটি। সূচনা ফাউন্ডেশনের নিবন্ধন করা ঠিকানায় কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন, দুদক। সুধা সদন আবাসিক ভবনকে কিভাবে প্রাতিষ্ঠানিক নিবন্ধন করা হয়েছে সেটি খতিয়ে দেখবে সংস্থাটি। বুধবার দুপুরে ধানমন্ডির 5 নম্বরে রোডে 54 নম্বর বাসাটিতে অভিযান চালায় দুদকের 4 সদস্যের একটি দল। সূচনা ফাউন্ডেশনে করমুক্তি দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের কাছে তথ্য চাইবে দুদক। সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইমা ওয়াজেদ পুতুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখতেই আজকের অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। এই প্রতিষ্ঠানটির বিষয়ে সমাজ কল্যাণ থেকে যে তথ্য পেয়েছে সেখানে সূচনা ফাউন্ডেশনের ঠিকানা দেয়া আছে ধানমন্ডি 5 নম্বর রোডে 54 নম্বর বাসাটির, কিন্তু সরেজমিনে এর কোনো অস্তিত্ব পায়নি দুদক। এর আগে পূর্বাচলে 10 কাঠা প্লট জালিয়াতির অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জালিয়াতির মাধ্যমে এনআইডি করতে জনপ্রতি লাখ টাকা লেনদেন করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। দুপুরে ইসি সচিবালয় সম্মেলন কক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জানান, শুধু সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অনিয়মের মাধ্যমে 106 জনের এনআইডি করার প্রমাণ পেয়েছে এসি। এক একজনকে ভোটার করতে লাখ টাকার উপরে লেনদেন করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্রের অনিয়ম নিয়ে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। অনিয়ম করলে কর্মকর্তাকেও ছাড় দেওয়া হবে না। জানান, এরই মধ্যে থানা নির্বাচন কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরকে সাময়িক বরখাস্ত করে তাদের গ্রেফতার করা হচ্ছে। বাকি 9 জন অজ্ঞাত আসামি অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানা নির্বাচন অফিসার ও ডেটা এন্ট্রি অপারেটরকে প্রধান করে 11 জনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। এনআইডি সংশোধনে আরও সচেষ্ট হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আওয়ামী ফ্যাসিস্টরা দেশে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ ন্যারেটিভ দিয়ে জনগণকে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে রাজনীতি করেছে। মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলের। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে যোগেন্দ্রনাথ মণ্ডলের 121তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় বক্তারা বলেন, একটি সুনির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিভিন্ন মত থাকলেও সবাই একই বন্ধনে আবদ্ধ থাকে, অথচ স্বার্থান্বেষী মহলগুলো বাংলাদেশকে কখনো একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠী হিসেবে দাঁড়াতে দেয়নি। এতে এক পক্ষ আরেক পক্ষকে নির্মূলের জন্য বাইরের শক্তিকে ব্যবহার করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে যোগেন্দ্রনাথ মণ্ডলের আদর্শের 24-এর গণ অভ্যুত্থান প্রতিনিধিত্ব করে বলেও মনে করেন বক্তারা। আগামীতে সকল ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।
পুরোপুরি তৈরি বিশ্ব ইজতেমা ময়দান। এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। শুক্রবার থেকে শুরু হবে মৌলানা জুবায়েরপন্থী হিসেবে পরিচিত শুরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এদিকে বিগত বছরগুলোর তুলনায় এ বছরের ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম। আমির হোসেন রিয়েলের ক্যামেরায় মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। টঙ্গীর তুরাগ নদীর তীরে ১৬০ একর জমি জুড়ে বিশ্ব ইজতেমার জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। শুক্রবার ফজর নামাজের পর থেকেই আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। এবারে বিশ্ব ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হলেও প্রথম পর্বটি অনুষ্ঠিত হবে 2 ধাপে। প্রথম পর্বের প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত মাওলানা জুবায়েরপন্থী হিসেবে পরিচিত শুরায়ে নিজাম অনুসারী দেশের ৪১টি জেলার তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন। আর দ্বিতীয় ধাপে 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত সুরার নিজাম অনুসারী দেশের ৪১ জেলা বাদে বাকি জেলাগুলোর তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন। আর দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারী তাবলিগ মুসল্লিদের বিশ্ব ইজতেমা হবে 14, 15 ও 16 ফেব্রুয়ারি। এরই মধ্যে বিশ্ব ইজতেমার ময়দানে জমায়েত হচ্ছেন মুসল্লিরা। বুধবার ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লি এবং নেতারা তাদের খিত্তা অনুযায়ী ময়দানে অবস্থান নিচ্ছেন। নিজেরা যেন হেদায়েতের মধ্যে থাকতে পারি এবং সমস্ত মুসলিম উম্মার মধ্যে যেন আল্লাহ তাআলার হেদায়েত ছড়ায়া যায়, এজন্য আমরা আসছি আসলে নিজেদের পরিবর্তন ইসলাম আমার জিন্দগির মধ্যে দিন আসে কি করে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া যে দিনের মেহনতের জিম্মেদারি, ওই জিম্মেদারিটা যাতে আমাদের বুঝে আসে। সবাই এসে এখানে আল্লাহ রাস্তা আল্লাহ রাসূলের কথা শুনে দাওয়াত নিয়ে দেশে বিদেশে চলে যাওয়া, দিন প্রচার করার জন্য এখানে থেকে কিছু শিক্ষা নেওয়া। এরই মধ্যে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন করেন আইজিপি বাহরুল আলম। জানান, বিগত দিনের তুলনায় এবছর বিশ্ব ইজতেমায় আইন শৃঙ্খলা ব্যবস্থা অনেক সুদৃঢ় করা হয়েছে। তাবলিগের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিভিন্ন সময়ে ঘটে যাওয়া সংঘর্ষের বিষয় মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 31 থেকে 5-এর মধ্যে ওনারা করবেন, আর বাকি যে অংশ ওনারা 14 থেকে 16 পর্যন্ত করবেন। এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই, উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন। বিশ্ব ইজতেমায় নিরাপত্তায় পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি টহলে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। মুসল্লিদের নিরাপত্তার জন্য বিভিন্ন ধাপে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় তাবলিগ জামাতের পক্ষ থেকে অন্তত 10,000 স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে 31 জানুয়ারি শুক্রবার থেকে। তবে বৃহস্পতিবার থেকেই মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে থেমে থেমে চলবে আমবয়ান এবং 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার সংকট মোকাবেলায় ইউএসএ ভিত্তিক মানবিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান হিউম্যান কনসার্ন ইউএসএ চালু করেছে অভিনব ক্লিনিক অন হুইলস প্রকল্প। এই প্রকল্পে সহযোগিতা করছে HMBD ফাউন্ডেশন ও হিউম্যানিটি ফাউন্ডেশন। টাঙ্গাইলের চরশুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিউম্যান কনসার্ন ইউএসএর উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সব বয়সী মানুষ এই ক্যাম্পে চিকিৎসা নেন। এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান কনসার্ন ইউএসএর সিইও মাসুম মাহবুব, হিউম্যানিটি এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ফিরোজ আজিজ ও HMBD ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর ডক্টর আহমেদ জুবায়ের মাহদি। এই মোবাইল ইউনিটে রয়েছে ডাক্তার, নার্স, ডায়াগনস্টিক সরঞ্জাম ও বিনামূল্যে ঔষধ, যা সরাসরি চিকিৎসা ও সংকটাপন্ন রোগীদের জন্য রেফারেল সুবিধা দেয়। ক্লিনিক অন হুইলস মাসিক মেডিকেল ক্যাম্পের মাধ্যমে 3,000-এর বেশি রোগীকে সেবার পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রকল্পটি স্বাস্থ্য ডেটা সংগ্রহ করে ভবিষ্যৎ নীতি নির্ধারণে সহায়তা করবে। হিউম্যান কনসার্ন ইউএস এর সিইও মাসুম মাহবুব বলেন, বাংলাদেশে প্রতি 10,000 মানুষের জন্য মাত্র 5.26 জন ডাক্তার রয়েছে, যা স্বাস্থ্যসেবার মারাত্মক সংকট। নদী তীরবর্তী দুর্গম চরগুলোতে নেই পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা। এই উদ্যোগ চরাঞ্চলের মানুষের শুধু তাৎক্ষণিক চিকিৎসাই নয়, স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে সচেতন ও সক্ষম করে তুলবে। মোবাইল স্বাস্থ্যসেবা প্রকল্পটি টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর এবং শেরপুরের মতো দুর্গম এলাকার হাসপাতালেরও অভাবও পূরণ করবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রোপাগান্ডা চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে, ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন মহল, বলেছেন তারেক রহমান।
গণতান্ত্রিক আন্দোলনে শরিক সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। জুলাই গণহত্যার জন্য ক্ষমা চাওয়া আর বিচারের আগে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে দেয়া হবে না, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অবিলম্বে ফ্যাসিস্ট ও তার দোসরদের আইনের আওতায় আনার দাবি বিএনপির। পতনের 6 মাস না যেতেই কিভাবে কর্মসূচি দেয় আওয়ামী লীগ, প্রশ্ন সার্জিসের। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবি নয়াদিল্লির সীমান্ত সম্মেলনের মূল এজেন্ডা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুদেশের অসম চুক্তি নিয়ে আলোচনার আশা। পিলখানায় বর্বর হত্যাকাণ্ডে জড়িত সাজাপ্রাপ্ত সৈনিকদের নিরপরাধ দাবির মাধ্যমে বিভ্রান্ত করা হচ্ছে জাতিকে, অভিযোগ শহীদ সেনা পরিবারের সদস্যদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য